আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি এডুকেশন সেন্টারের গত সপ্তাহের আমাদের সপ্তম শ্রেণী হবে। এখানে সপ্তম শ্রেণীর গণিত এবং বিজ্ঞানের প্রশ্নটা আমি সমাধান করে দিব। যারা সপ্তম শ্রেণীতে আছো এই ভিডিওটা দেখলে আশা করি গণিত এবং বিজ্ঞানের তোমাদের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। যাই হোক, প্রথম আমাদের এমসিকিউ ছিল, মোট 45 মার্কের পরীক্ষা ছিল। আচ্ছা, ভাইরাসকে কেন প্রকৃত পরজীবী বলা হয়? অর্থাৎ এটা হচ্ছে জীবকোষ ছাড়া বংশবিস্তার করতে পারে না। অর্থাৎ পরজীবী কাকে বলে? যারা অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকে তাদেরকে পরজীবী বলা হয়। আচ্ছা, কেন তারা জীবকোষ ছাড়া বংশবিস্তার করতে পারে না, এই জন্য ভাইরাসকে পরজীবী বলা হয়। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভাইরাসের দেহে কোনটি থাকে না? ভাইরাসের দেহে সাইটোপ্লাজম এই অংশটা থাকে না, তাছাড়া সব নিউক্লিক অ্যাসিড থাকে, প্রোটিন আবরণ থাকে, ডিএনএ আরএনএ থাকে, সব কিছুই থাকে। 3 নম্বর হচ্ছে ব্যাকটেরিওফাজ কোনটিকে আক্রমণ করে? এটা হচ্ছে ব্যাকটেরিয়া গিয়ে আক্রমণ করতে পারে। আচ্ছা, এরপরে কোন রোগটি ভাইরাস দ্বারা সৃষ্টি? এখানে আছে কলেরা, যক্ষা, কিন্তু হামটা শুধুমাত্র ভাইরাসের দ্বারা হয়, বাকি এগুলো ভাইরাস দ্বারা আক্রমণ হয় না বা মানুষ আক্রান্ত হয় না। আচ্ছা, 5 নম্বর হচ্ছে ব্যাকটেরিয়া কোন ধরনের জীব? ব্যাকটেরিয়া হচ্ছে এককোষী জীব। আমরা জানি বিভিন্ন ধরনের জীব হচ্ছে, কোনোটা এককোষী কোনোটা বহুকোষী, তো ব্যাকটেরিয়া হচ্ছে এককোষী একটা জীব। আচ্ছা, গোলাকার ব্যাকটেরিয়াকে কি বলা হয়? যেগুলো গোলাকার এগুলো হচ্ছে কক্কাস, অর্থাৎ এদের দেহের গঠনটা এরকম গোলাকার গোলাকার দেওয়া থাকে। বইয়ে তোমাদের চিত্র দেওয়া আছে। ওকে, এরপরে দণ্ডাকার ব্যাকটেরিয়ার নাম। দণ্ডাকার হচ্ছে ব্যাসিলাস, এটা একেবারে মানে লম্বা আকারে এই ব্যাকটেরিয়াটা। আচ্ছা, এরপরে 8 নম্বর হচ্ছে ব্যাকটেরিয়া কোষে কোনটি অনুপস্থিত, মানে কোনটি একদম থাকেই না? সুগঠিত নিউক্লিয়াস। কোনো ব্যাকটেরিয়ার কাছে এটা থাকে না, সুগঠিত, ওদের কোনো নিউক্লিয়াস নাই। আচ্ছা, মাটিতে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে কোনটি? সাহায্য করে, দেখো এখানে আমাদের ব্যাকটেরিয়াই সাহায্য করে। তার মানে ব্যাকটেরিয়া যে শুধু ক্ষতি করে তা না, ব্যাকটেরিয়ার কিছু উপকারিতাও আছে। আমরা প্রশ্নগুলো দেখলেও তখন বুঝতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে উদ্ভিদের টুকরো রোগের কারণ হচ্ছে ভাইরাস। ভাইরাস দ্বারা এই রোগটা হয়। আচ্ছা, এরপরে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ছিল 10টি। তো 1 নম্বর ছিল ভাইরাস কি? ভাইরাস হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া যা মানুষের দেহে বিভিন্ন রোগ জীবাণু ছড়ায়, যাকে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, এভাবে আমরা বলতে পারি। ভাইরাসকে জীব ও জড়ের মধ্যবর্তী বলা হয় কেন? আচ্ছা, ভাইরাস কিন্তু যতক্ষণ বাহিরে আছে আপনার কোনো ক্ষতি করতে পারবে না, যখন সে শরীরে যাবে তখন সে জীবের মতো আচরণ করবে। ঠিক আছে, এই জন্য ভাইরাস জীব ও জড়ের মধ্যবর্তী বলা হয়। ঠিক আছে, ভাইরাস যখন বাইরে থাকে জড়বস্তুর মতো আচরণ করে, যেমন একটা চেয়ার, ওকে সারা জীবন যদি ওখানে রাখো সে কিয়ামত পর্যন্ত ওখানে থাকবে। ঠিক আছে, যতক্ষণ আমরা না নিয়ে দেবো। ভাইরাসটাও ঠিক সেম, বাহিরে যে বেঞ্চের সাথে লেগে আছে থাকবে, যতক্ষণ এটা আমাদের শরীরে না গেছে ততক্ষণ এটা মানে কোনো আমাদের ইফেক্ট ফেলাইতে পারবে না, মানে আমাদের কোনো রোগ জীবাণু হবে না, কোনো সমস্যা হবে না। তো যখনই আমাদের ভেতরে যাবে তখন সে জীবের মতো আচরণ করবে, রোগ ছড়াবে, ঠিক আছে, আমাদের শারীরিকভাবে অসুস্থ করবে, সব কিছু করতে পারবে। 3 নম্বর ভাইরাসের উপকারিতা। ভাইরাস দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের রোগের ঔষধ বানানো যায়। শুধু ভাইরাস যে অপকারিতা এবং না, আর অপকারিতা হচ্ছে ভাইরাস দ্বারা বিভিন্ন রোগ জীবাণু হয়। ঠিক আছে, ব্যাকটেরিয়া কি ধরনের জীব? ব্যাকটেরিয়া এক ধরনের অণুজীব, যাকে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। কক্কাস ব্যাকটেরিয়া কি? কক্কাস ব্যাকটেরিয়া হচ্ছে গোলাকার। ব্যাসিলাস ব্যাকটেরিয়া আকৃতি কেমন? এটা হচ্ছে দণ্ডাকার। ব্যাকটেরিয়ার একটি উপকারিতা লেখো। ব্যাকটেরিয়ার উপকারিতা হচ্ছে পাট পচাতে সাহায্য করে। ঠিক আছে, তারপরে মৃত জীবজন্তু এগুলো হচ্ছে পচাতে সাহায্য করে। ভাইরাস দ্বারা সৃষ্ট 2টি রোগের নাম লেখো। এটা হচ্ছে আমরা লিখতে পারি যে হাম এবং বসন্ত, এই 2টি রোগ। তো ব্যাকটেরিয়া কোষের সুগঠিত নিউক্লিয়াস থাকে না, কারণ ব্যাকটেরিয়া এক ধরনের অণুজীব, এই জন্য এখানে নিউক্লিয়াস থাকে না। আর অণুজীবটা কি? অণুজীব হচ্ছে এমন একটা জীব যাকে হচ্ছে কোনো অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, এটাই হচ্ছে অণুজীব। আচ্ছা, এই ছিল আমাদের বিজ্ঞান। আমি খুবই সংক্ষিপ্ত করে দিলাম, আমরা স্টুডেন্টদের এগুলো আগে করি, এরপরেই পরীক্ষা নিয়ে মূলত। এরপরে গণিত 15 মার্কের, সেখানে হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে 169 বর্গমূল কত? মৌলিক গুণনীয়ক মানে হচ্ছে সহজভাবে আমি যদি বলি লসাগু, অর্থাৎ 1, 6, 9। এটাকে 1 দিয়ে 2 দিয়ে 1 দিয়ে তো যাবে, 2, 3 এগুলো দিয়ে দেখবা 13 দিয়ে যাচ্ছে, অর্থাৎ 13 13 তে 169, তার মানে 13টা হচ্ছে আমাদের সঠিক উত্তর।
আচ্ছা, ভাগের সাহায্যে 961 বর্গমূল নির্ণয় করব। ভাগের সাহায্যে আমরা শিখেছিলাম কিভাবে 9 6 1 প্রথমে আমাদের জোড়া করে নিতে হবে। এরপরে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে এটা সমান যেন হয়। তো এখানে 3কে যদি বর্গ করি অর্থাৎ 3কে বর্গ করলে কত হয় এটা আমরা এখানে লিখব 9 হয়। তার মানে এখানে 9 দিতে পারি 0 এরপরে 61 নাম। এখানে হচ্ছে 3 এর ডাবল বসাতে হবে অর্থাৎ 3 এর দ্বিগুণ কত 6 অর্থাৎ এখন 6 কে কত দিয়ে গুণ করলে আমাদের 61 হয়। ঠিক আছে, অর্থাৎ এখানে এখন আমরা এমন একটা সংখ্যা বসাবো। আচ্ছা, এখানে যদি 1 বসাই এটাকে যদি 1 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 61 হয়। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 31। এটা আমাদের সঠিক উত্তর। তো এইভাবে আমরা করছি। আচ্ছা, এতকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণ সংখ্যা হবে। এই যে আমরা লসাগু করে করব, এটা হচ্ছে আমাদের 63 আসবে। 405কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে 3 দ্বারা। আমরা এইভাবেই ভাগ করব, তাহলেই হবে। এরপর নিচের কোন সংখ্যার বর্গমূল, আচ্ছা নিচের কোন সংখ্যার বর্গমূল ভাগ পদ্ধতিতে নির্ণয় করা সবচেয়ে সহজ। ভাগ পদ্ধতি অর্থাৎ যেটা আমাদের সবচেয়ে বর্গাকার এইটাই হচ্ছে। এখন দেখো এগুলোকে আমরা ভাগ পদ্ধতিতে চেষ্টা করব। আমাদের হচ্ছে অ্যান্সার হচ্ছে কত 242 অর্থাৎ 242কে আমরা বর্গাকারে করতে পারবো, সহজে বর্গ হবে, বাকিগুলোতে দশমিক আসবে। এরপরে দেখো মূল অঙ্ক যেগুলো ছিল যে 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এইটাই আমরা দেখাই দিচ্ছি যে এগুলো কিন্তু বড় অঙ্কে আসবে, মূলত গ নাম্বারের অঙ্কগুলোতে আসবে। তাহলে আমরা অঙ্কগুলো লিখি। 4 6 3 9। প্রথম কাজ হচ্ছে জোড়া করে করে নেব। এরপরে আমরা এমন একটা সংখ্যাকে বর্গ করব, এমন একটা সংখ্যাকে বর্গ করব যেন এটা সমান বা ছোট হয়, বড় হওয়া যাবে না। ঠিক আছে, এভাবে 9 হয়, এভাবে হয়। তো এখন আমরা 7 সাথে যদি দেই, 7কে করলে কত হয় 49 হয়, কিন্তু এখানে 46, তার মানে তার চেয়ে ছোটটা নিতে হবে অর্থাৎ 6 6 36। তাহলে আমরা এখানে 6 দিলাম, এখানে 36। তাহলে 6 থেকে 6 গেলে 0, 4 থেকে 1 গেলে 4 থেকে 3 গেলে 1। এখন 6 এর দ্বিগুণ করে এখানে বসাতে হবে। 6 কে 2 দ্বারা গুণ করলে 12 হয়। এই 12-র পাশে ধরো এই 12-র পাশে আমরা এমন একটা সংখ্যা বসাইতে হবে, এখানে যদি 7 বসাই এটাকে 7 দিয়ে গুণ দিতে হবে। এখানে যদি 8 বসাই 8 দিয়ে গুণ দিতে হবে। ঠিক আছে, দিয়ে যেটা হবে এটা বসাইতে হবে। এখন দেখো 12 হচ্ছে এটা ছোট হয়ে গেছে, এজন্য আমরা পরবর্তী সিঙ্গেল ডিজিট নামানো যাবে না, সম্পূর্ণ জোড়াটাকে নামাইতে হবে। তাহলে দেখো এখন এখানে আমরা এমন একটা সংখ্যা বসাবো, এটাকে ওইটা দিয়ে গুণ দিবে। ধরো 12-র পরে আমি 8 যদি বসাই, এটাকে 8 দিয়ে গুণ দিব। তাহলে আমরা 8 দিয়ে দেখি, 8 8 কত 64, 4 হাতে থাকবে আমাদের 6, 8 2 16, 16 আর 6 হচ্ছে 22, 22-এর 2 আমাদের হাতে থাকবে আরো 2, 8 একে 8 আর 2 হচ্ছে 10। তাহলে আমাদের অনেকটা কাছাকাছি হয়েছে। তাহলে এখানেও 8 বসবে, এখানেও 8 বসবে। ঠিক আছে, তাহলে 1024। এখন আমরা বিয়োগ করি, 9 থেকে 4 গেলে 5, 3 থেকে 2 গেলে 1। আচ্ছা, আর কিছু থাকে না। এখন আমাদের প্রশ্নটা ছিল কি, এই সংখ্যা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ হবে। তার মানে এই 4 6 3 9 এখান থেকে যদি 15 আমরা বিয়োগ করি, বিয়োগফল যেটা আসবে এইটাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হবে। বুঝতে পেরেছো আশা করি সবাই? ঠিক আছে, এরপরে 2 নম্বরে আমাদের ছিল কি যে 5605-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ। এগুলো কিন্তু বোর্ড বই থেকে হুবহু আমরা স্টুডেন্টদের করানোর পরেই পরীক্ষাগুলো নেই, আর আমরা প্রতি শনিবার পরীক্ষা নেই। ঠিক আছে, যে কোনো প্রতিষ্ঠানের স্টুডেন্ট চাইলে আমাদের এখানে পরীক্ষা দিতে পারবে, আমাদের কোর্সগুলোতে ভর্তি হতে পারবে। তাহলে আমরা এবার একটু ব্যতিক্রম, এতক্ষণ বলছিল বিয়োগ করলে, এখন বলছে যোগ করলে। তাহলে আমরা এটা একটু নির্ণয় করি। 5 6 0 5, ঠিক আগের মতো করি, কিন্তু এবার একটু বিস্তারিত কাজ আছে। ওকে, তাহলে 7 সাথে 49 হয়, 8 8 আবার 64, বেশি হয়ে যাচ্ছে। 6 থেকে তো 9 যাবে না, 16 থেকে 9 গেলে 10 11 12 13 14 15 16, কত থাকতেছে 7 থাকতেছে। হাতে রেখে এখানে আসলো, সেই কিছু না। এখন 7-এর ডাবল হচ্ছে 14, 14-র পরে আমরা এমন একটা সংখ্যা বসাবো ওইটা দিয়ে গুণ দিব। ওকে, 14-র পরে আমরা 7 বসিয়ে দেখি, তাহলে এটাকে, আচ্ছা এখন এটা যেহেতু ছোট হইলো তার মানে আমরা পরবর্তী জোর নামাবো। ওকে, তাহলে এখানকে 7 দিয়ে যদি গুণ দিই, 7 7 49-এর 9, হাতে থাকবে আমাদের
4, 4 সাথে 28, 28 আর 4 হচ্ছে 32, 32-এর 2 হাতে আবার থাকবে 3, 7 একে 7 আর 3 হচ্ছে 10, 1029। কিন্তু আমাদের এখানে নামছে কত? 705। আচ্ছা, আমরা আবার তাহলে অনেকটা বেশি হয়ে গেছে, তাহলে আমরা এবার একটু কম কম সংখ্যা নেই, অর্থাৎ 1, 4 এরপরে 4 দিয়ে নেই। কেমন? 4 4 16, 6 হাতে থাকে 1, 4 4 16 আর 1 17, 7 হাতে থাকে 1, 4 4 1 4 আর 1 5। হ্যাঁ, এটা কাছাকাছি গেছে, তাহলে আমরা এটাই নিতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে ছোট বা সমান নেওয়া যাবে, কিন্তু বড় নেওয়া যাবে না। আমরা ভুল ক্রমে 7 নিয়ে ফেলছিলাম, যা অনেক বেশি হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা 4 দেই। 4 দিলে থাকে এখানে 576, বিয়োগ করলে 15 থেকে 6 বাদ দিলে থাকে আমাদের 9, হাতের 1 এখানে 8 হবে, 10 থেকে 8 বাদ দিলে 2, এখানে 6, এখানে থাকতে 129। আচ্ছা, এখন প্রশ্নটা কি ছিল বুঝতে হবে, এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমাদের এখানে যেটা আসবে ভাগফল, ভাগশেষ না, ভাগফল যেটা আসবে এটার সাথে আমরা পূর্ণ সংখ্যা 1 যোগ করে নিব, তাহলে কত হবে? 75। এই 75কে বর্গ করব, অর্থাৎ 75কে দিয়া গুণ করব। তাহলে 75 গুণ করলে কত হয়? 5 5 25-এর 5 হাতে 2, 5 7 35 আর 2 37, 0, 5 7 35-এর 5 হাতে থাকে আবার 5 7 35-এর 5 হাতে থাকে 3, এরপর 7 7 49 আর 3 হচ্ছে 52। তাহলে এখানে 5, 7 আর 5 যোগ করলে আমাদের হবে 12-র 2 হাতের 1, এখানে 3 3 6 5। তার মানে আমাদের মোট সংখ্যা দাঁড়ালো 5625, 5625। ঠিক আছে, এখন কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে আমরা এটাই বের করব। তাহলে মূল সংখ্যা আমাদের কত ছিল? আচ্ছা, তাহলে যেহেতু বড় সংখ্যাটা 5625, এখান থেকে আমরা বিয়োগ করব 5605। তাহলে এখান থেকে বিয়োগ করলে আমাদের থাকে কত? থাকে মাত্র 20। অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি 20, এটাই আমাদের উত্তর। অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা যদি 20 যোগ করি তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। অর্থাৎ এই যে 5605, এটার সাথে যদি আমরা আরো 20 যোগ করি তাহলে এই যে এই সংখ্যাটাই আসবে 5625। এটা একটি পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ এটাকে বর্গ করলে এখানে আমাদের পূর্ণ সংখ্যা পাবো। পূর্ণ সংখ্যা কত পাবো? 75 পাবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমরা প্রতি সপ্তাহে পরীক্ষা নেই এবং সেই প্রশ্নগুলো চেষ্টা করবো এভাবে সলভ করে দেওয়ার জন্য। ঠিক আছে, সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।